দীঘা বাঙালির একটা উইকেন্ড কাটানোর পারফেক্ট জায়গা, যেখানে প্রত্যেক বাঙালি উইকেন্ড কাটাতে চলে যায়। এবং দীঘা যাওয়ার এবারে আমার মেন উদ্দেশ্য ছিল যে জগন্নাথ ধাম দর্শন করা, যেটা আমাদের নতুন তৈরি হয়েছে। তো সেটা দেখার একটা ইচ্ছা আমার ছিল। এবং দীঘাতে থেকে আলাদা কিছু বলার নেই, গত নভেম্বর মাসে আমরা গেছিলাম দীঘাতে। ঠিক শীত পড়ছে, তো সেই তার আগেই আমরা চলে গেছিলাম দীঘাতে। এবং দীঘা গিয়ে আমরা বাঙালিরা যেটা করি, যে বাজারে যাই, বাজারে গিয়ে মাছপত্র কিনি এবং বাড়িতে রান্না করতে দিয়ে দিই, বা কেউ কেউ দোকানে দেয়। তো সমস্ত কিছুই থাকছে এই ভিডিওতে। আমরা নিজেরাও বাড়িতে রান্না করেই খেয়েছি এবং ছিলাম মানে তুলনামূলক বাজেট ফ্রেন্ডলি হোটেলে। যেখানে দেখুন, দীঘাতে যাবেন এবং সেটা সিজন অনুযায়ী সব কিছু হয়। আমি বলবো না 300 টাকা 400 টাকার বা 500 টাকার হোটেল আপনারা পেয়ে যাবেন। আমরা তুলনামূলক তো দুপুর হতেই কান্ডারি এক্সপ্রেস ধরে আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। বলে রাখি, আমরা বলা ভুল, কারণ আমি একাই। তো আমার কিছু পরিবারের মেম্বার তারা আগেই পৌঁছে গেছিলো সকালের বাসে। আমি একটু দেরি করে গেছিলাম। তো 3:05 ট্রেন কান্ডারি এক্সপ্রেস, যেটা ছেড়ে দেয় একদম সঠিক টাইমে। এবং আপনাদের বলে রাখি, যারা যারা দীঘাতে যেতে চাইবেন এবং যারা যারা সকালে উঠতে পারবেন না, আমি মনে করি দীঘা যাওয়ার সবথেকে বেস্ট সময় হচ্ছে রাতে। রাতে আপনারা ফ্লাইট থেকে বাসে উঠে চলে যেতে পারেন। বাট যারা যারা আপনারা যেতে পারবেন না, তারা অবশ্যই 3টে বাজে কান্ডারি ধরবেন, একদম সন্ধ্যাবেলা পৌঁছাবেন। এবং আমিও চলে এলাম ঠিক 6:30টার মধ্যে। তো এখন ঘড়ির কাঁটায় 6:26, একদম 1 মিনিট লেটে আমাদের ট্রেন নামিয়ে দিয়েছে দীঘাতে। এবং ওল্ড দীঘার দিকেই যাচ্ছি। প্রথমে মন্দির দর্শন করব, দেন আমরা হোটেলে যাব। জানি যে এই সময়টা মানে এমন সময় অনেকে আসে না, আমি একাই এসেছি। কারণ মানে হঠাৎ করে একটা প্ল্যান হলো, মনে হলো যে দীঘা একটু ঘোরা যাক। নতুন জগন্নাথ মন্দির যবে থেকে হয়েছে তবে থেকে আর আসা হয়নি। তো দেখি মন্দিরের সামনে গিয়ে, মন্দিরে আমার সামনে ওয়েট করছে অনেকে। রাস্তাঘাট তো পুরো ঝাঁচকচকে করে দিয়েছে, এত সুন্দর জায়গাটা করেছে সত্যি। যত মানে আসিনি তাই জানি না, কিন্তু যখন এলাম তখন ভাবলাম যে না, দুর্দান্ত করেছে এই দিকটা। এটা হচ্ছে 2 নম্বর গেট এবং আমি যাচ্ছি 6 নম্বর গেট। রাস্তা নিয়ে তো কোনো কথা হবে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই মুহূর্তে আমরা একদম ফুটপাথ থেকে যাচ্ছি, এটাকেও সুন্দর করে সাজানো হয়েছে। এবং আমরা যাচ্ছি 6 নম্বর গেটের দিকে, কারণ 6 নম্বর গেটেই দাঁড়িয়ে আছে ওরা। আমি পরে এসেছি তাই। আর হোটেলে যাবো না, ডাইরেক্ট মন্দিরে ঢুক। এটা হলো চৈতন্য দ্বার। এদিক থেকে সোজা ওল্ড দীঘা, আর এদিকে নিউ দীঘা। ঠিক আমার পিছনে জগন্নাথ ধাম, দীঘার যে জগন্নাথ ধাম, সেই দীঘার জগন্নাথ মন্দিরে আমরা এসে গেছি। চলো আমরা ভিতরে হয়তো না ছাড়া যাবে না, দেখেছো কেউ ছেড়ে দিয়েছে, সবাই হাত ধরে যাচ্ছে। এই মুহূর্তে একদম জগন্নাথ ধামের ভেতরে আছি। যদিও এখানে ক্যামেরা নিয়ে সেরকম বাধ্যতামূলক নয় যে অফ করা, তুলতে দিচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় রেস্ট্রিক্টেড আছে। বাট কিছু কিছু জায়গায় তুলতে দিচ্ছে। কিন্তু খুব সুন্দর, মানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তো সেদিনকে আমরা মন্দির দর্শন করার পরে টায়ার্ড হয়ে যাই, তাই আর সেদিনের কোনো আর অ্যাক্টিভিটিস দেখালাম না। রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়ি। তো তারপরের দিন সকালবেলা সমুদ্র দেখার জন্য, মানে দীঘায় আসার অন্যতম একটা কারণ অবশ্যই সমুদ্র দেখা। তো সেটার জন্য আমি সকাল সকাল উঠে পড়ি, একাই বেরিয়ে পড়ি, চায়ের একটু স্বাদ নিই। এবং ওল্ড দীঘার একদম সামনেই সমুদ্র সৈকত। তো ওল্ড দীঘা যে মার্কেট, ওখান থেকে সোজা সমুদ্র সৈকত। তো সেটার দেখার উদ্দেশ্যে আমি বেরোই। এবং যেটা মেন ব্যাপার, যে দীঘার কিন্তু যে সি বিচের যে ঘেরা রাস্তা, সেখানে কিন্তু আমি সেরকম ভিড় দেখলাম না। সেটা একটা অন্যতম কারণ হতেই পারে যে নভেম্বর মাস, মানুষের সেরকম ভিড় নেই, শীত সবে সবে পড়ছে। তো এই সময়টা হোটেলের রেটও কম থাকে এবং এই সময়টা আপনাদের আমি আসার জন্য রেকমেন্ড করব। এবং সমুদ্র আপনি দেখতে পাচ্ছেন সেরকম উত্তাল নয়। তো এটা একটা ব্যাপার অবশ্যই ছিল। তো কিছুক্ষণ সি বিচের পাড়ে বসার পরে আমাদের অটো চলে আসে এবং আমরা অটো ধরে, যেটা
দীঘাতে এলে যেটা করতেই হয় সেটা মোহনায় যাওয়া, মোহনায় গিয়ে সেখানে মাছ ধরা যেটা হচ্ছে সেটাকে দেখা এবং তার সাথে মোহনায় গিয়ে কিছু মাছ কেনা। যদিও বা আমি আপনাদের রেকমেন্ড করতে চাই যে অনেকে বলে মোহনায় গিয়ে মাছ কেনো, আমি আপনাদের রেকমেন্ড করতে চাই যে আপনারা মোহনায় গিয়ে যতটা পারবেন কম মাছ কিনুন। যাদের মাছ কেনার খুব ভালো অভিজ্ঞতা আছে তারাই মাছ কিনুন, বাদ বাকি মোহনা থেকে তো আমি একদমই রেকমেন্ড করবো যে আপনারা না কিনুন মাছ, তার থেকে আপনারা বাজারে আসুন, বাজারে এসে মাছ কিনুন এবং মোহনায় গিয়ে আপনারা সেখানের বাজার দেখা বা মোহনার সামনে গিয়ে যেখানে সেটা অনুভব আপনারা করতে পারেন। কিন্তু মাছ আমি কখনোই কিনতে বলবো না, এখানে আপনারা কিন্তু অবশ্যই ঠকবেন। আমরা কিছুটা হলেও ঠকিনি বলবো না, যে ঠকেছি বলবো না, আমরা এর আগেও আমি দীঘায় এসেছিলাম তখনও ঠকেছিলাম। মোহনায় এসে মোহনার মাছ আমরা কিনতে পারি না, সত্যি বলতে আমার মাছের সেরকম আইডিয়া সেরকম নেই। হ্যাঁ, মাছ খেতে ভালোবাসি বাট আইডিয়া সেরকম নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মাছ, শুকো মাছ, শুটকি মাছ যেটাই বলা হোক, তো প্রচুর মানুষের সমাগম প্রচুর এখানে, তো সেটা অবশ্যই আপনারা অ্যাভয়েড করতে পারেন। আপনারা বাজার থেকে কিনতে পারেন, ফ্রেশ মাছ ওখানে পাবেন। বাদ বাকি মোহনার সামনে এখানে মানুষের ভিড়, আমি এটা অবাক হলাম যে আমি দীঘার সি বিচে যা না লোক দেখলাম তার থেকে প্রায় দ্বিগুণ লোক, মানে প্রায় প্রচুর লোক আমি মোহনাতে দেখলাম। তো আমিও মোহনার একদম সামনে চলে গেছিলাম, তো এখানে জল চলে আসছিলো, তো প্রচুর মানুষের ভিড়, এখানে মানুষেরা ফটো তুলছিল, সেটা আপনারাও এখানে তুলতে পারেন, ভালো জায়গা। আমিও কিছুটা রিস্ক দিয়ে চলে গেছিলাম অনেকটা দূরে একদম মোহনার সামনে, তো সেটা অবশ্যই আপনারা এনজয় করতে পারেন মোহনায় এসে, এবং মোহনায় আসুন, এখানে এসে ব্রেকফাস্ট করুন। আমরা এখানে ব্রেকফাস্ট করেছি, ডিম পাউরুটি খেয়েছি, সেটা ঠিক আছে, কিন্তু প্রচুর মানুষের ভিড় অবশ্যই মোহনাতে ছিল, যেটা আমি উপলব্ধি করতে পেরেছিলাম। আমি এখন আছি দীঘা মোহনাতে এবং আপনাদের যদি ভিড়টা দেখাই, ভিড়টা মানে প্রায় 2-3 বছর আগেও দীঘা মোহনাতে এত ভিড় ছিল না, এই মুহূর্তে দাঁড়িয়ে যা ভিড়, এখন বাজে 7টা 7:30 মতন বাজে, প্রচুর ভিড় এবং দেখে মনে হয় যেন পুরীতে চলে এসেছি বা মেন দীঘায় চলে এসেছি, এত ভিড় দীঘা মোহনাতে। সামনেই জাল টানছে একদম মোহনাতেই, মাছ হয়তো উঠেছে, তো দেখা যায় ওখানে আমরা যাই, ওখানে গিয়ে দেখি যে কীরকম কী মাছের দাম বলছে, পছন্দ হলে অবশ্যই নিয়ে নেবো, দেখা যাক যাই। এই সবথেকে বড় কথা, এই মোহনাই হলো একমাত্র বিচ দীঘাতে যেখানে আপনি নিশ্চিন্তে হাঁটতে পারেন। তাছাড়া ওল্ড দীঘা নিউ দীঘাতে বোল্ডার করে দিয়েছে, হাঁটাটা সেরকম হয় না, বিচও দেখা যায় না সেরকমভাবে, জোয়ার থাকে, কিন্তু মোহনাতে আপনি এরকম বিচ পাবেন যেখান থেকে আমরা হেঁটে চলেছি এবং সামনেই জাল একদম, মানে সবে মাছ উঠেছে, দেখি কীরকম কী মাছ আছে, সবে জাল টানছে, একটু সময় তো লাগবে, যদি ভালো রকম কোনো আমরা মাছ পাই তাহলে আমরা অবশ্যই নিয়ে নেবো। কীরকম কী দাম বলছে, এবং মোহনাতে আমি বলবো বাজারের থেকে এখান থেকে মাছ নেওয়াটা মানে বেনিফিট বেশি। ট্যাংরা অনেক উঠেছে, দেখো এক সাইডের ট্যাংরা, ওই দেখো ফিতে মাছ বেশি উঠেছে, এই বাবা ওই দেখো সব ফিতে মাছ আর ট্যাংরা মাছ, আর কিছু না। এই তো আমি এই ফিতে মাছ আর ট্যাংরা মাছ উঠেছে, আর কিছু। আচ্ছা, এই মুহূর্তে যে আমার পিছনে যে ভিড়টা দেখছেন সেটা পুরোপুরি একদম মাছ যে উঠেছে সেটা দেখার ভিড়, এবং প্রচুর ভিড় দেখতেই পাচ্ছেন। তো মানুষের একটা আগ্রহ থাকে যে মাছ ধরা দেখবে, এবং মাছ যখন উঠবে তখন সেই মাছগুলো একটা নেওয়ার একটা ব্যাপার থাকে, কারণ পুরোটাই টাটকা মাছ থাকে, কোনো রকম কোনো অসুবিধা থাকে না, মাছের মধ্যে গন্ধ থাকে না, খারাপ হওয়ারও সম্ভাবনা নেই। তো সেই কারণে মানুষের ভিড়, এবং আমি আগেও বললাম যে এবারে কিন্তু মোহনায় বিশাল ভিড়। আমি আজ আমি তো অনেক প্রায় 2-3 বছর পরে দীঘা এলাম, তো আগেরবারে যখন এসেছিলাম তখন এরকম ভিড় হয়নি, কিন্তু এইবারে কিন্তু বিশাল ভিড়। এবং যেহেতু এটা নভেম্বর মাস এবং তাই একটা সমুদ্র থেকে একটা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেটা অবশ্যই আমি তো ভেবেছিলাম
যে একটা পাতলা জামা পরে চলে এসেছি এবং এখানে এসে বুঝতে পারছি ভালোই ঠান্ডা লাগছে। একটা সূর্যের একটা যে বলে না যে একটা আলাদা একটা রোদ গায়ে ভালো লাগাচ্ছে এবং এই সময়টা দীঘা আসার একটা কার্যকারী সময়। আপনি সমুদ্র সব কিছু এনজয় করতে পারবেন। বর্ষাকালে এলে আপনি বৃষ্টি পাবেন, সমুদ্রে নামতে পারবেন না, বাট এই সময়টা আপনি সমুদ্রেতেও স্নান করতে পারবেন এবং প্রচুর ভিড়ও হবে, প্রচুর মানুষের মধ্যে আপনি থাকবেন, ভালো লাগবে। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা বলতে পারি। এবং এই মুহূর্তে মোহনাতে আছি এবং মোহনাতে আগেও বললাম যে এরকম ভিড় আমি কোনোদিনও দেখিনি, এত ভিড়। এই সব রকমের মাছ নাকি? হ্যাঁ 100 টাকা। 100 টাকা। ও তরোয়ালি তো বেশি দেখছি। হ্যাঁ, তরোয়াল মাছ এগুলো। বাহ, খাবে সব। 11 41 12 12 12 12 দাম কম হবে নিয়ে যান, আমি বাড়ি চলে যাবো। 250 টাকা করতে হবে, 300 টাকা 250 টাকা করতে হবে, বাড়ি চলে যাবো আমরা। এই পমফ্রেটগুলো কত করে গো? দাদা এই কালো কাঁকড়াগুলো কত করে গো? 700 টাকা কেজি। তো বাজার থেকে আমরা মাছটা নিয়ে নিলাম এবং এবারে আমাদের বাড়িতেই রান্না, মানে হোটেলেই রান্না হবে। একদম সোজা হচ্ছে ওল্ড দীঘার রাস্তা এবং ওল্ড দীঘার যে রাস্তাটা এখান থেকে হচ্ছে শুরু হয়ে যাচ্ছে রাস্তাটা ভেতর দিকে। এইবারে যেটা মেন গুরুত্বপূর্ণ ব্যাপার যে দীঘা এলে আপনারা কোথায় থাকবেন। দেখুন ইউটিউবে বর্তমানে আপনারা যদি দীঘার সার্চ করেন তাহলে প্রচুর এমন হোটেল পাবেন, প্রচুর ভিডিও পাবেন যেখানে আপনারা 300 টাকা 400 টাকা 500 টাকা 200 টাকা বিভিন্ন জায়গায় হোটেলে থাকতে পারবেন। আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলে অবশ্যই সেটা আমাদের এই গলির ভেতর দিয়ে আপনার যেতে হবে, একটু ভেতর দিকে, কিন্তু সুবিধা তো প্রচুর আছে। দেখুন দীঘায় ভেতর বলতে কোনো অসুবিধা নেই, আপনারা যেখানেই থাকুন এই সেখানে হচ্ছে নিকটবর্তী মহাবীর বিভিন্ন guest দোকান অবশ্যই আছে এবং সেখানে আপনারা কখনো রান্না করে খেতে পারবেন, রান্না খেতে আমি তো নিজেরা মহাবীর, কিনে আমি তো খেতে মহাবীর। পারবেন, রান্না করাতে পারবেন, সমস্ত কিছু ব্যবস্থা আছে, তাই কোনো অসুবিধা কিছু নেই। হোটেল মহাবীরে আমরা ছিলাম, হোটেল মহাবীর গেস্ট ইন। এখানের হোটেলের যে কটা রুম আপনাদেরকে আমি দেখাতে চলেছি প্রত্যেকটা রুমই খুব সুন্দর এবং বিশাল বড় এবং এই রুমে এটা রিসেপশন। এখানে হোটেল ভাড়া অবশ্যই দীঘাতে আপনাদের সিজন অনুযায়ী হোটেলের ভাড়া নির্ধারিত হয়। আমরা একদম 3rd ফ্লোরে ছিলাম। আমাদের যে রুমটা ছিল সেটা বর্তমানে যখন আমরা নভেম্বরে গেছিলাম সেটা আপনারা 300 থেকে 350 টাকার মধ্যেও পেতে পারেন। হ্যাঁ ঠিকই শুনেছেন, 300 থেকে 350 টাকার মধ্যে আপনারা পেতে পারেন এবং এইটা হচ্ছে ডবল বেড। এইটাও আপনারা কিন্তু নভেম্বর মাসে বা এরকম অফ সিজনে গেলে আপনারা কিন্তু এই রুমটাও 500 থেকে 600-র মধ্যে পেতে পারেন। এসিও আছে, কিন্তু যদি আপনারা সিজনে যান তাহলে এই ডবল বেড রুমটাই কিন্তু আপনাদের পড়ে যাবে 1200 টাকা, 1000 থেকে 1200 টাকার মধ্যে পড়ে যাবে। এবং এই রুমটা আমি ছিলাম সিঙ্গেল বেড, যথেষ্ট বড় স্পেস ছিল। এটাই কিন্তু আপনাদের যখন আপনারা সিজনে যাবেন তখন এটাই কিন্তু আপনাদের 800 টাকার মধ্যে পড়ে যাবে, 800 থেকে 1000-এর মধ্যে। তাই এইটা কিন্তু দীঘার একটা ব্যাপার, আপনারা যে কোনো জায়গায় যে কোনো হোটেলে যান আপনাদের কিন্তু এরকমই রেট পড়বে, এটাও মহাবীরের ক্ষেত্রে সেম। যদি রুমের কথা বলতে হয় 3 জনের জন্য বিশাল মানে ভালোই রুম, অনেকটা স্পেস আছে এবং সব কিছুর ব্যবস্থা আছে 3 তলায়। তো আপনারা আসতে চাইলে অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন মহাবীর গেস্ট ইনে। এবং আজকে আমরা দীঘার প্রথম দিন প্রায় শুরু করলাম। আগের দিন আমরা দেখেছিলাম জগন্নাথ মন্দির এবং আজকে আমরা বাজারটা দেখে নিলাম। এবারে আমরা কোথাও বাইরে খাচ্ছি না, আমরা নিজেরাই রান্না করে খাবো এবং তার সাথে সাথে অবশ্যই পমফ্রেট মাছ আছে, চিংড়ি মাছ আছে এবং মাছ তো আপনারা দেখলেনই আমরা নিলাম। তো রান্না করে খাবো এবং পরে আমরা স্নান করতে বেরোবো। এখন বাজে 12টা আর এই সময় ওল্ড দীঘাতে আমি আছি এবং স্নানের সময় ওল্ড দীঘায় কিন্তু বলে যে স্নান করতে দেয় না বা বোল্ডার আছে, কিন্তু এখন কিন্তু জল অনেকটাই পিছনে চলে গেছে, তাও অনেক লোক স্নান করছে। যদিও বা সেটা রিস্কেরই ব্যাপার, কিন্তু বহু লোক স্নান করছে এবং জলটা একটুটা পিছনে গেছে, কিন্তু রিস্ক অবশ্যই আছে।
আমি দেখাবো সামনে গিয়ে কতটা মানে জল পিছন দিকে গেছে অনেকটাই। বলে যে ওল দীঘায় স্নান করা যায় না, কিন্তু মানুষ এখানে স্নান করছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একদম ওল্ড দীঘার একদম সি বিচের ধারে, এবং এই সময়টা ভাটা চলছে এবং জল অনেকটা পিছন দিকে চলে গেছে। এখানে বহু মানুষ স্নান করছে, জল আস্তে আস্তে পিছন দিকে যাচ্ছে। দেখি আমি নামার চেষ্টা করছি। আমি একদম ওল্ড দীঘা সমুদ্রের একদম বিচে দাঁড়িয়ে আছি। এখানে মানে সমুদ্রে না আসার একটা আলাদাই মজা, সেটা অন্য কোথাও পাওয়া যায় না। এখানে আপনি সমুদ্রটাকে এনজয় করতে পারেন, এবং সামনেই বেশি বড় বড় ঢেউ নয়, ছোট ছোট ঢেউ, এবং প্রচুর মানুষের ভিড়, বাচ্চা থেকে বড়। এই ছোট ছোট বোল্ডারগুলো আমরা ক্রস করে এলাম, এবং দেখতেই পাচ্ছেন সেরকম যে বড় বড় ঢেউ সেটা নেই, যেটা আমরা দীঘাতে দেখি। নর্মাল ঢেউ আসছে। মশাই রান্না অল্প পাতা, এই তো দুটো। ও আচ্ছা, আরেকটা লাগবে, আরেকটা লাগবে। এটাই তো ভালো করা। ব্রেড মাছ, ও লাভলি লাভলি। এটা আমাদের দাঁড়া, আমি আগে দুধ থেকে দিয়ে আসি, তারপরে একটা দিয়েছি আর একটা মোড়ে দিয়েছি। থাকলে চলে এলাম সন্ধ্যেবেলা দীঘার সি বিচ অনুভব করতে, এবং সন্ধ্যেবেলা দীঘা একটা আলাদাই মাত্রা যোগ করে আনন্দের। এবং যারা যারা সাইট সিন করতে চান তারা করতেই পারেন। সকালবেলা বেরিয়ে পড়তে পারেন বিভিন্ন জায়গায়। তারা সাইট সিন করায় টোটো ভাড়া 600 থেকে 800 টাকায়, 1000 টাকাও কেউ কেউ নেয়। সেটা আপনাদের বার্গেনিং স্কিলের ওপরে আপনারা কীরকমভাবে কী দেখতে যাবেন। তো আমরা চলে গেছিলাম ঢেউসাগর পার্ক। যেহেতু আমাদের বা আমার অনেক জায়গায় ঘোরা দীঘাতে, আগে আমি যতবার এসেছি, ঢেউসাগর পার্কটাই প্রেফার করি। যদি মানে একদিনে যেহেতু থাকবো, তাই ঢেউসাগর পার্কে চলে গেলাম। এন্ট্রি ফি একটু বেড়েছে, 20 টাকা করে। এখানে টয় ট্রেন আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে 10 টাকা ভাড়ায় আপনারা সোজা চলে যেতে পারেন ঢেউসাগর পার্কের একদম এন্ট্রি গেটে। এন্ট্রি গেট যদিও বা এইটা, প্লাস একটা টয় ট্রেনের একটা আলাদা অনুভূতি বাচ্চাদের যদি করতে চান তাহলে তারা চলে যেতে পারেন। রেস্টুরেন্টও আছে এখানে। তো সেক্ষেত্রে ঠিক আছে। এর আগে যখন আমি ঢেউসাগর পার্কে এসেছিলাম তখন আমি বোটিং করেছিলাম। তো এখন বোটিংটাও বন্ধ আছে। বিভিন্ন রাইড, যেখানে বাচ্চা থেকে বড় সবাই এই রাইডের মজা নেয়, এটা বাচ্চাদের জন্য। তো তাও আমাদের কিছু কিছু রাইড ছিল, সেগুলো বন্ধ করা হয়েছে। দেখলাম অনেক রাইডই বন্ধ আছে। সেক্ষেত্রে আমি কিছুটা হতাশাই হলাম ঢেউসাগর পার্কে এসে। এর আগে আমি এনজয় করেছিলাম, এবং 2 বছর আগে এবারে অতটা আমার ঠিক মজা লাগলো না, যেটা বলা যায়। তো এই মুহূর্তে আমরা আছি ঢেউসাগর পার্কে, এবং ঢেউসাগর পার্ক আজকে অনেকটাই ফাঁকা। এবং রবিবারের বাজার এতটা যে এখন ফাঁকা কেন বুঝতে পারছি না, হয়তো শীতকাল তার অন্যতম কারণ। কিন্তু শুনেছি শীতকালে লোকে অনেক বেশি দীঘা আসে। যাই হোক, আমরা ফাঁকায় ফাঁকায় দেখছি। এবং 20 টাকার বিনিময়ে আপনারা দেখলেনই টিকিটের প্রাইস 20 টাকা। তার বিনিময়ে এখানে অনেক কিছু রাইড আছে, বাচ্চাদের জন্য কিছু অ্যাক্টিভিটিস আছে। তো সেটা বাচ্চারা মজা নিতে পারে। আমাদের আর কি, আমাদের সমুদ্রের পাড়, এই পিছনে সমুদ্রের পাড়, এবং ওই দিকটা একটু ঝাউবন টাইপের আছে। তো ওই দিকটা যাবো, ওখানে একটুখানি ভালো লাগে। ওই জায়গাটা হাওয়া টাওয়া দেয়, বাট হাওয়া বলতে গেলে নেই দীঘায়, সেরকম হাওয়া নেই শীতকালে। যে হাওয়াটা আমরা মানে ভাবি যে শীতকালে হাওয়া হবে, সেরকম হাওয়া আপাতত নেই। তো যত শীত বাড়বে তত লোকের আশা আনাগোনা বাড়বে, তত লোক বেশি করে আসবে দীঘাতে। এবং দীঘা মানেই এখন নতুন রূপে জগন্নাথ মন্দির, মানে নতুনভাবে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, সেটার একটা আকর্ষণ তো অবশ্যই আছে। তাছাড়াও দীঘা সারা বছরই ভিড় থাকে। বন্ধ আছে। তো এখন আমি নিউ দীঘা থেকে ওল্ড দীঘা
বরাবর হাঁটছি এবং আমার পাশেই জগন্নাথ মন্দির, যেটা নতুনভাবে তৈরি হয়েছে এখানে, এবং যা দেখে মনে হচ্ছে যে এখন মোটামুটি বন্ধ আছে মন্দির, কারণ কোনোবার মনে একটা টাইম আছে 8টা কি এরকম সময় হয়তো মন্দির বন্ধ, আমি ঠিক জানি না কোন সময়টা। আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো খুব সুন্দর রাস্তা, ফুটপাথ দিয়ে হাঁটছি, সামনে এখান থেকে গাড়ি যাচ্ছে এবং এখান থেকে ভালো লাগছে যে পুরীতে তো ছিলই একটা জগন্নাথ ধাম, মানে পুরীতে মানে বলে না 4 ধামের মধ্যে 1 ধাম পুরীতে, সেটা অবস্থিত, এবং দীঘাতেও সেটা আছে, সেটা খারাপ কিছু নয়। পিছন দিকে একদম খুব সুন্দর লাগছে এবং ফাঁকা, অনেকটাই ফাঁকা, কারণ এখন বাজে প্রায় 8:30 এবং পুরো রাস্তাটাই হাইটে যাচ্ছে। এবং এখানে আমার কিছু বলার আছে আপনাদের উদ্দেশ্যে, যারা যারা দীঘা এখনও পর্যন্ত আসেননি জগন্নাথ ধাম হওয়ার পরে, তাদের বলে রাখি যে আগে যেটা নিউ দীঘা থেকে ওল্ড দীঘা টোটো ভাড়া হোক, অটো ভাড়া হোক, 10 টাকা 15 টাকার মধ্যে ছিল। এখন কিন্তু 10 টাকা বলে কিছু নেই, এখন সব জায়গায় তারা 20 টাকাই চাইছে, সে আপনি যেখান থেকেই যান। তো 20 টাকাই চাইছে, সেটা কিন্তু মানে তার জন্য কী হয়েছে, অনেকটা সমস্যা হয়েছে। আমি যে কারণে হেঁটে হেঁটে যাচ্ছি এবং হাঁটতে ভালোই লাগছে। যা দেখে মনে হচ্ছে একটু আগেই মনে হয় মন্দিরটি বন্ধ হয়েছে, কারণ সবে দর্শনার্থীরা বেরোচ্ছে। আপনারা যেটা দেখতেই পাচ্ছেন, রাস্তা কিন্তু পুরো ঝাঁ চকচকে পরিষ্কার। জানি না কতদিন থাকবে, বাট চেষ্টা হচ্ছে পুরো রকম মেনটেন করা হচ্ছে জিনিসটা। আর ওইদিকে একটা টয়লেট আছে ফ্রিতে করার, সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন। অনেকেই বলে যে জগন্নাথ ধাম হওয়ার পরে দীঘায় খরচাটা বেড়েছে। আমার কিন্তু সেরকম কিছু চোখে পড়েনি। আমি এর আগে 2 বছর আগেও এসেছিলাম, আমার সেম খরচাই লেগেছে, শুধুমাত্র এই টোটো ভাড়া, যেটা আমি বললাম টোটো ভাড়া এইগুলো একটু বেড়েছে, অটো ভাড়া। তাছাড়া আমার কাছে সেরকম মানে বেশি মানে আসা যাবে না, ছোঁয়া যাবে না সেরকম কিছু লাগেনি। হোটেলের ভাড়াগুলোও রিজনেবল। তো পরের দিন সকালবেলা দীঘার লাস্ট দিন, তো যেহেতু লাস্ট দিন তখন যাওয়ার তো কোথাও নেই, এখানে সবজি বাজার একটা, মানে এখানে সবজি বিক্রি হচ্ছে। তো আমরা চলে গেছিলাম বাজারে কিছু আজ মাছ খাবো এবং কাঁকড়া খাওয়ার একটা ইচ্ছা ছিল। দীঘাতে আমি যতবার আছি ততবারই কাঁকড়া খাই, এবং কাঁকড়া মাছ আমরা নিয়েছিলাম, কাঁকড়া এবং কিছু মাছ নিয়েছিলাম। তো সেখান থেকে আমরা আজকে লাঞ্চ কমপ্লিট করবো, দেন দীঘা থেকে বেরোবো। তার আগে একটু সমুদ্রের পাড় থেকে ঘুরে আসে, এবং সেটা আমার সবসময় সমুদ্র বরাবরই ভালো লাগে। পাহাড়ে এখনও পর্যন্ত যাইনি, যতদিন যাই ততদিন সমুদ্রটাকেই ভালোবাসে, এবং পাহাড়ে যাবো তখন দেখা যাবে। সমুদ্রের পাড়ে গিয়ে বসার মজাই আলাদা। তো একদম শেষ মুহূর্তে রান্না চলছে দীঘাতে, আমার পিছুমশাই সমস্ত কিছু রান্না করেছে, এবং আলু ভাতে ডাল আর কাঁকড়ার যে ঝাল, সেটা আমরা খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। দীঘা থেকে আবার পরে দেখা হবে, তো কোনো সময় আবার দীঘাতে আসবো। তো এখানেই ভিডিওটা শেষ করলাম, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।